আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আজ আরোগ্য অনুষ্ঠানে শুনবেন বাত ব্যাধি এই নিয়ে কিছু কথা বলবেন ডক্টর বিমল কুমার বর্মন। নমস্কার। কি কি কারণে এবং কখন হয়? অধিকাংশ ক্ষেত্রে কারণ অজানা। দেহের নানা অংশে নানা রকম বাত রোগ দেখা যায়। এগুলি বিভিন্ন সন্ধিকে আক্রমণ করে। হঠাৎ কোনো একটি সন্ধিতে ব্যথা শুরু হয় এবং সেটা শক্ত হয়ে যায়। কখনো সেই সন্ধিটি অকর্মণ্য হয়ে যায় বা ফ্রোজেন হয়ে যায়। অনেক সময়ে গাঁট ফুলে রোগ এত বৃদ্ধি পায় যে তা সহজে সারতে চায় না। তখন রোগের চিকিৎসা করলেও সহজে কাজ হয় না। অনেক সময়ে এ থেকে পরে হাত পা অকর্মণ্য হয় ও তা নড়াচড়া করা যায় না। কখনো বা এ থেকে হাত পায়ের প্যারালাইসিস হতে পারে। এই বাত রোগের মধ্যে আরেকটি রোগ হলো, তার নাম গেঁটে বাত। দেহের ছোট ছোট সন্ধি, আঙ্গুল, পায়ের আঙ্গুল বা গোড়ালি, হাতের কবজি, পায়ের সন্ধি প্রভৃতি এই রোগে আক্রান্ত হয়। কেন এই রোগ হয়? বিশেষ বিশেষ খাদ্য থেকে ইউরিক অ্যাসিড নামক পদার্থের প্রচুর জন্ম হয় এবং এর কিছুটা প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায় বটে, তবে বেশ কিছু না বেরিয়ে দেহের সন্ধিতে জমা হয়। ধনী, বিলাসী ব্যক্তি, অপরিশ্রমী, বিত্তশালী লোকদের এই রোগ বেশি হয়। অনেক সময় পিতামাতা থেকে সন্তানদের এই রোগ হয়। কিভাবে আমরা বুঝব যে এই রোগ হয়েছে? হাত পায়ের ছোট ছোট গ্রন্থি ফলে ব্যথা আরম্ভ হয়। এতে জ্বর প্রায় থাকে না। জ্বর হলে তা সামান্য হয়, 99 থেকে 100 ডিগ্রি। 2-1 দিন বাদে আর জ্বর আসে না। এই বাত রিমেটিক আর্থ্রাইটিস মতো হলে এক গাঁট থেকে অন্য গাঁটে ভ্রমণশীল হয়। প্রস্রাবে প্রায় অ্যালবুমিন ও ইউরিক অ্যাসিড দেখা যায়। কখনো আক্রমণ হঠাৎ শুরু হয়, কখনো বা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে থাকে। কখনো বা বংশগত কারণে এটি হয়, আবার কখনো প্রচলিত রোগ চাপা দেওয়ার ফলে এটি হয়। এই রোগের ফলে একজন রোগীর কি কি জটিল সমস্যা হতে পারে? কখনো একটি গাঁটে শুরু হয়ে অন্য গাঁটও সংক্রমণশীল হয়ে এটি রোগীকে একেবারে অকর্মণ্য করে দেয়। কখনো এটি স্থায়ী হয় এবং ঠিকমতো প্রাথমিক চিকিৎসা না করলে তা মারাত্মক হয়। তা থেকে রোগী অনড়, অশক্ত হয় এবং স্নায়ুর প্যারালাইসিস পর্যন্ত হতে পারে। এর সঙ্গে আরেকটি রোগ হতে পারে, সেটি হলো কটিবাত বা সায়াটিকা। শরীরে ভিটামিন বি এর অভাবে, পুষ্টিকর খাদ্যের অভাব, শীতল অবস্থায় ভিজে ঠান্ডা লাগা, ভারী জিনিস তোলা প্রভৃতি কারণে এই রোগ হয়। এই রোগের লক্ষণগুলি হলো, এতে আক্রান্ত স্থান ফুলে না, কিন্তু কোমরে ভয়ানক যন্ত্রণা করে। অনেক সময় বেদনার সঙ্গে জ্বালা থাকে। বেদনা প্রধানত কোমরে হয়। প্রথমে বেদনা কিছুদিন পরে হয়, কখনো কমে, কখনো বাড়ে, তারপর চিরস্থায়ী হয়। বর্ষাকালে ভেজা ও স্যাঁতসেঁতে ঘরে থাকলে এটি বাড়ে। ভোরবেলা ব্যথা হয়, কোমর নড়াচড়া করা যায় না, একটু নড়াচড়া করিলেও ব্যথা কিছুটা কমে। অনেক সময় এই রোগের ব্যথা বাতের থেকে অনেক বেশি তীব্র হয়ে থাকে। অনেক সময়ে বেদনা এত তীব্র হয়ে যে রোগীর নড়াচড়া পর্যন্ত করতে পারে না। উঠে বসলে মনে হয় যেন কোমর ভেঙে পড়েছে। এইরকম পরিস্থিতিতে একটা পেশেন্টকে অতি দ্রুত কোনো চিকিৎসকের কাছে যেতে হবে এবং সেটার জন্য উপযুক্ত ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। তার জন্য এলোপ্যাথিতে গেলে বিভিন্নভাবে ক্যালসিয়াম দিয়ে দেওয়া হয় এবং ক্যালসিয়াম পেশেন্টের পক্ষে এই মুহূর্তে খুব কার্যকরী। আরোগ্য অনুষ্ঠানে আজ শুনলেন বাত ব্যাধি নিয়ে দু একটি কথা বললেন ডক্টর বিমল কুমার বর্মন।
আকাশবাণী কলকাতা। আজ বিশ্ব সেলফ কেয়ার ডে। সেই উপলক্ষে কথিকা নিজের যত্ন নিন, বলছেন ডাক্তার সৌমেন দাস। গত এক মাস ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সেলফ কেয়ার ফাউন্ডেশন নিজের যত্ন নিন বলে পৃথিবী জুড়ে আপামর জনগণকে বুঝিয়েই চলেছেন। সেই সেলফ কেয়ার ডে আজ। 1950 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই মানুষ বুঝেছিল নিজের যত্ন নেবার ব্যাপারটা। আর কুখ্যাত 9/11 হামলার পর আর তার ওপরে কোভিড-19 অতিমারির সময় তা একটা সামাজিক ঢেউ হিসেবে এগিয়েছে। ব্রিটেনের সেলফ কেয়ার ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্বব্যাপী এই নিজের যত্ন নিন ব্যাপারটা নিয়ে সবাইকে সচেতন করার চেষ্টা করছেন। সামাজিক অধিকার আন্দোলন থেকে মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়েও আন্দোলন শুরু হয়েছিল সেই ঠান্ডা লড়াইয়ের আমল থেকে। 2011 সালের এই দিনটি বেছে নেওয়া হয় নিজের যত্ন নেবার কথা জানাতে। জুলাই মাসের 24 তারিখ বাছা হয়েছে কারণ দিনটা বলতে গেলে 24/7 বলতে হবে। অর্থাৎ সেলফ কেয়ারের ব্যাপারটা কোনো একদিনের নয়, এক সপ্তাহের 7 দিন এবং দিনের 24 ঘন্টা ধরেই চলতে থাকবে। নিজের যত্ন নেওয়ার সুফল কি হতে পারে? শরীর সুস্থ থাকবে, মানসিক চাপ ও দুশ্চিন্তা কমতে থাকবে, ফলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে। পারিবারিক বন্ধন, সম্প্রীতি, বন্ধুত্ব, এমনকি কাজের জায়গায় সহকর্মীদের সাথে সমমর্মিতা তৈরি হবে, যা উৎপাদনশীলতা, কর্মক্ষমতা ঠিক পর্যায়ে নেবে আর অসুখ কমাবে। নিজের যত্ন নেবার প্রবণতা, আত্মনির্ভরতা, আনন্দে থাকা বাড়াবে। শুধু কি তাই, আপনার অনুপ্রেরণা দেবার জায়গাটা তৈরি হবে যাতে আপনার সংস্পর্শে যারা আসবেন তারাও আলোকিত হবেন, নিজের দিকে নজর দেবেন। নিজের যত্ন নেবার রাস্তা খুব সরল, সবাই জানেন, আর সেগুলোই আবারও মনে করাচ্ছেন WHO। মোটামুটিভাবে 7টি জিনিস মাথায় রাখলেই হবে, যার প্রথমটি হলো সাধারণ জ্ঞান ও স্বাস্থ্য বিষয়ে অবহিত থাকা, মানে শিক্ষিত থাকা। বিপণনের যুগে বৈজ্ঞানিক পন্থা থেকে ভুল তথ্য বেছে নিয়ে তা বাদ দিতে হবে। সিদ্ধান্ত নেবার আগে দরকার হলে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সবসময়ই পাশে পাবেন। মানসিক দিক থেকে ভালো থাকাটাও খুব জরুরি। সন্তুষ্টি, আশাবাদ, আত্মসম্মান, অর্থবহ জীবনযাপনের ভাবনা, নিজের সত্তাকে ঘিরে থাকা ব্যক্তি, পোষ্য, এদের প্রতি ভালোবাসা, দায়বোধ, এসবই সুস্থ মানসিকতা তৈরি করে। সুস্থতার তৃতীয় স্তম্ভ হল শারীরিক পরিশ্রম করা। সাইকেল চালানো, সাঁতার কাটা, হাঁটা, খেলাধুলো যেমন পেশিকে সুস্থতা দেয়, তেমনি শরীরের ওজন ঠিক রাখা ডায়াবেটিস, ডিমেনশিয়া, কোলন ও ব্রেস্ট ক্যান্সারকে দূরে রাখে। মেরুদণ্ড, কোমর ঠিক রাখে, মানসিক স্থিরতাও বাড়ায়। বলা প্রয়োজন, বিশ্বে শারীরিক শ্রমের অভাবে 3.2 মিলিয়ন মানুষ প্রতি বছর মারা যান। এরপর আসি খাদ্যাভ্যাসে। অতিভোজন পুষ্টিকর নয়, এরকম খাবার খাবার প্রবণতা স্থূলত্ব তৈরি করে, আর এর ফলে উদ্ভূত অসুখে ভুগছেন বিরাট সংখ্যক লোক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করেন সঠিক খাদ্যাভ্যাস ও তামাক বর্জন ছোঁয়াচে নয় এরকম অসুখ থেকে 80% রক্ষা করে। অসুখগুলোর পরিচয় বলবো: ডায়াবেটিস, হার্টের অসুখ, ফুসফুস এবং লিভারজনিত অসুখ ইত্যাদি। সরকারি স্তরে কারখানায় তৈরি ফ্যাট বর্জন করাটাও জানানো দরকার। খাওয়াটাও কিন্তু সময় মতো খেতে হবে। হাজারো ঝুঁকিপূর্ণ আচরণ ও অভ্যেস এবং দুর্ঘটনা ঘটানো এর পরে আসে। বিভিন্ন অসুখের জন্য টিকা নেওয়া, ধূমপান না করা, নিরাপদ যৌনতা, মদ্যপান পরিত্যাগ করা, নিরাপদভাবে গাড়ি চালানো, হেলমেট পরার অভ্যেস, খুব বেশি সময় সূর্যের আলোয় না থাকা, এগুলো মানতে হবে। সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলাটা আরেকটা কাজ। এর মধ্যে ব্যক্তিগত ও পারিবারিক পরিচ্ছন্নতা, পরিচ্ছন্ন কাজের জায়গা, পরিশ্রুত পানীয় জল ও খাবার, বাসন ধোয়ার ব্যবস্থা, হাত ধোয়া অধিকাংশ বড় অসুস্থতা থেকে দূরে রাখে। খাবার জিনিস পরিষ্কার করা, পরিচ্ছন্নভাবে খাবার প্রস্তুত করা এবং সংরক্ষণ এর মধ্যেই পড়ে। নিজের চিকিৎসা বা যত্ন নেবার ওষুধ, তৈরি করা খাবার নির্বাচন,
বিভিন্ন ব্যায়ামের বাণিজ্যিক সংস্থার উপযোগিতা নিজের চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সাথে সবসময় আলোচনা করাটা বুদ্ধিমানের কাজ। সেলফ কেয়ার ডে উদযাপনটা একদিনের কর্মকাণ্ড নয়, একদিন, প্রতিদিন, প্রতি পলের নিজের যত্ন নেওয়াটা একটা অভ্যাসে পরিণত করলে সুস্থ মানবজাতি পাওয়াটা অলীক কল্পনা থাকবে না। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিশ্ব সেলফ কেয়ার ডে উপলক্ষে কথিকা নিজের যত্ন নিন। বললেন ডাক্তার সৌমেন দাস। আকাশবাণী কলকাতা।